দর্শক, রবিজ ব্লগে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে আসলে মন খারাপ হয়ে যায়। তো মন খারাপ হওয়ার মতোই ঘটনা ঘটে প্রায়শই। সম্প্রতি যে ঘটনাটা গত ২ দিন আগে আইসিসি র্যাঙ্কিং হালনাগাদ করেছে, সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল কিন্তু পিছিয়ে পড়েছে। বাংলাদেশ দলের এখন অবস্থান ১০ নম্বরে। তো কেন পেছাচ্ছে? মাশরাফির তৈরি করা একটা দল ২০১৫ ওয়ার্ল্ড কাপের পর থেকে একটু একটু করে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে যদি বলি, বিশেষ করে সেই ফরম্যাটে এগিয়ে গিয়ে যাচ্ছিল। সেই ফরম্যাটে এই অবস্থা কেন বাংলাদেশ? এইসব বিষয় নিয়ে কথা বলবো লম্বা সময় ধরে বাংলাদেশের ক্রিকেট ফলো করা আরিফুর রহমান বাবু ভাইয়ের সাথে। বাবু ভাই, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রবি। বাবু ভাই, হাসি মুখে কথা বলতে হচ্ছে, কিন্তু দিন শেষে কিন্তু মন খারাপ হচ্ছে। বিকজ অফ আপনি নিজেও ক্রিকেট নিয়ে কাজ করেন, আমিও ২০১৩ সাল পর থেকে ক্রিকেট নিয়েই কাজ করি। এখন যেই সাবজেক্টটা নিয়ে আমাদের কাজ, সেই সাবজেক্টটা কিন্তু ভালো অবস্থায় নেই। এখন শুরুতেই আমি আপনার কাছে জানতে চাবো বাবু ভাই, বাংলাদেশের ক্রিকেট তো একটা স্টেজে পৌঁছে গিয়েছিল, যদি বলি যে মাশরাফির নেতৃত্বেই কিন্তু ওয়ানডে ফরম্যাটটা একটা স্টেজে পৌঁছে গিয়েছিল, এই অবস্থাটা কেন হচ্ছে? রবি, এটা এক কথায় যদি বলতে চাই, এটা একটা অনেক দিনের অনিয়ম, অদক্ষতা, অব্যবস্থাপনা, কিছুটা ক্রিকেট কারাপশন। আই ডোন্ট মিন অর্থনৈতিক কারাপশন, কারণ সেটা একটা অন্য চ্যাপ্টার। ক্রিকেটের ব্যবস্থাপনায়, ক্রিকেটের যে লজিস্টিক যে দিকগুলো, ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নের বদলে যে অবনমন, অবনতি ঘটেছে এবং প্রচুর অনিয়ম, অব্যবস্থাপনা এবং সর্বোপরি কিছুটা আমরা খুব চলতি বাংলায় যেটাকে বলি ২ নাম্বারই হয়েছে। ধরেন থার্ড ডিভিশন বাছাই ক্রিকেট নিয়ে কত কিছু হয়েছে, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে অহরহ পাতানো খেলা হয়েছে, কিংবা একতরফা কোনো দলকে হঠাৎ নামিয়ে দেওয়া হয়েছে, টেবিল গেম হয়েছে, রেলিগেটেড হয়েছে, কারা রেলিগেশনে পড়বে সেটা পূর্ব থেকে সেট করা থাকতো। প্রিমিয়ার লিগে নোটেবল খুব বড় ধরনের কেলেঙ্কারি না হলেও প্রিমিয়ার লিগেও কিন্তু অনিয়ম এবং অব্যবস্থাপনা ছিল, এবং আম্পায়ারিং নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যে পক্ষপাত দুষ্ট আম্পায়ারিং, এবং কিছুটা ভুল দেখা যেত যে ঘুরে ফিরে কোনো বিশেষ দলের পক্ষে যেত সেই ভুল সিদ্ধান্তগুলোর, প্রতিপক্ষ শিকার হতো ভুল সিদ্ধান্তের, কিন্তু একটি বিশেষ দল হয়তো সেই সিদ্ধান্তগুলোর ফেভার পেত। এগুলোর একটা কি বলবো, এটা একটা সেই বলে না যে বিন্দু থেকে সিন্ধু, এগুলো ধীরে 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 তিলে তিলে দেশের ক্রিকেটকে উই পোকার মতো খেয়ে ফেলেছে, এবং খেতে 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 একটা সময় এটার ইম্প্যাক্ট পড়েছে ন্যাশনাল টিমের ওপরে। আপনি যেটা শুরুতে চমৎকার বললেন যে ২০১৫ সালে মাশরাফির ক্যাপ্টেন্সিতে যে দলটা দাঁড়িয়েছে, অফকোর্স তখন পঞ্চপাণ্ডবের সবাই ফর্মের চূড়োয় ছিলেন। তামিম ছিলেন ফর্মের চূড়োয়, সাকিব, মাশরাফি হিমসেলফ, মুশফিক এবং রিয়াদ, ট্রিমেন্ডাস। এই টিমের সঙ্গে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলেন, আমি যদি ভুল না করি, সৌম্য সরকার। তারপর ধীরে ধীরে মুস্তাফিজ ইনক্লুডেড হলেন, মুস্তাফিজ, তাসকিন ইনক্লুডেড হলেন, তারপরে মিরাজ আসলেন, লিটন দাস আসলেন, তারপরে কিন্তু দলটার আরো উন্নতি হবার কথা। মানে পঞ্চপাণ্ডবের সঙ্গে আপনি যদি কোয়ালিটি পারফর্মারের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু আমরা লিটনকে পেলাম ২০১৫-র পরে, তারপরে ঠিক ১৫-১৬তেই আমরা তাসকিনকে, মুস্তাফিজকে পেলাম, মিরাজকে পেলাম। এই পারফর্মারগুলোর অন্তর্ভুক্তি বা সংযুক্তি যেটাই বলি না কেন, তাতে তো আরো দল আরো ভালো হবার কথা। কিন্তু ২০১৭ থেকেই ধীরে ধীরে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের যে হাল, সেখানেই কিন্তু অনেক অনিয়ম, অনেক অবনতি এবং প্রচুর কালো দাগ, কালো অধ্যায় সূচিত হতে শুরু করলো ১৭-১৮, যেমন তেমন ১৯ থেকে, এবং তারপর থেকেই অবনমন। অর্থাৎ ডোমেস্টিক ক্রিকেটের এই যে উপর্যুপরি ডোমেস্টিক ক্রিকেটকে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, ডোমেস্টিক ক্রিকেটের মান নিয়ন্ত্রণ হয়নি, উল্টো ডোমেস্টিক ক্রিকেটকে একটা অনিয়মের আখড়ায় পরিণত করা হয়েছে, এবং অব্যবস্থাপনা ছিল চরমে, পক্ষপাত দুষ্টতা ছিল, অনেক দল
এই পক্ষপাত দুষ্টতার শিকার হয়ে আবার অনেকে বেনিফিটেড হয়েছে। আবার কোনো কোনো জায়গায় ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, পাতানো খেলা এবং বাজে আম্পায়ারিং সবকিছু মিলে ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচারটা ভেঙে গেছে, নুয়ে পড়েছে। তার একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট আমার মনে হয় এটা। তবে শুধু এটাকেই আমি বলবো না, এর সঙ্গে বোর্ড ব্যবস্থাপনায় অদক্ষতা, অদূরদর্শিতা, অফকোর্স অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আমরা জানি এটা এটা বলতে গেলে পলিটিক্যাল কথা চলে আসে। এখন 15-16 বছর যদি একই সরকার, একই বোর্ড প্রধান থাকেন, একই ম্যানেজমেন্ট থাকেন, তাদের তো আর দায়বদ্ধতার কিছু থাকে না। কাজে এখানেও ছিল না। আমি তাদের পক্ষে বলবো না, বাট হার্শ রিয়ালিটি হলো যে ওই আহমদ মোস্তফা কামাল সাহেব, তারপরে নাজমুল হোসেন পাপন সাহেব এবং ওই ঘুরে ফিরে যে মুখগুলো বোর্ড ব্যবস্থাপনায় ছিলেন, তাদের হাতেই কিন্তু সবকিছু ছিল কলকাঠি। তো তারা তাদের মতো করে কলকাঠি নেড়েছেন। তাতে দেশের ক্রিকেটের উন্নতি একদমই হয়নি সেটা আমি বলবো না, বাট কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, অবনতি হয়েছে এবং প্রচুর অনিয়ম দিনকে দিন বাসা বেঁধেছে। এটা হয়তো ভাবতো না যদি অ্যাকাউন্টেবিলিটি থাকতো, 5 বছর পর অন্য সরকার আসতো বা আরো যারা দেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে পারতেন বা হবার দক্ষতা সামর্থ্য রাখেন, তারাও যদি বোর্ডে সম্পৃক্ত হতে পারতেন বা আসার সুযোগ পেতেন, কাজ করার সুযোগ পেতেন। তা তো আর হয়নি। ঘুরে ফিরে একটি রাজনৈতিক মতাদর্শের যারা বা রাজনৈতিক দলের যারা সরাসরি সম্পৃক্ত, তারাই বোর্ড চালিয়েছেন। এতে করে দেশের ক্রিকেটের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং অব্যবস্থাপনা, অনিয়ম, অদক্ষতা, সর্বোপরি স্বচ্ছতায় কমতি ছিল। এই সব কিছুর সম্মিলনে আসলে দেশের ক্রিকেটে নেতিবাচক একটা প্রভাব পড়েছে এবং এতে করে ক্রিকেটারদেরও যে কমিটমেন্ট, ডেডিকেশন থাকার কথা সেটা কিন্তু কমে গেছে। এই ডেডিকেশন এবং মোটিভেশন যখন ক্রিকেটারদের কমে যায়, তখন তো ন্যাশনাল টিম সবার আগে ক্ষতিগ্রস্ত হবে। কাজে সবকিছু মিলে এটা একটা বড় ধরনের অবনতি এবং আমরা এর কুফল ভোগ করলাম। আমি আশা করব যে আগামীতে ফর দ্য সেক অফ আওয়ার ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যবস্থাপনায় একটা পেশাদারিত্ব আনতে হবে। আপনি যদি পেশাদারিত্ব না এনে কোনো রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট হয়ে বোর্ড পরিচালনার চেষ্টা করেন, আগামীতেও দেখবেন যদি কোনো দল 10 বছর 15 বছর ক্ষমতায় থাকে এবং তাদের আশীর্বাদ পুষ্ট এবং তাদের সমর্থকরা যদি বোর্ড চালান, তখনও দেখবেন আবার এই একই পরিস্থিতির উদ্রেক ঘটতে পারে বা ঘটবে। এই জন্য আমি বলি কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তো থাকবেনই। এখন বোর্ড চালাতে গেলেও তো দেশের কিছু শীর্ষ রাজনীতিবিদ বলেন বা ভালো বড় মন্ত্রণালয়ের কিছু মন্ত্রী, কিছু সাংসদের অন্তর্ভুক্তির দরকার আছে। কারণ ক্রিকেট তো একটা বড় ব্যাপার হয়ে গেছে এখন। এখন দেশের ওপরের লেভেলের লোকজন যদি ক্রিকেটে সম্পৃক্ত হন, তাহলে ক্রিকেটের সরাসরি উন্নতির সম্ভাবনা থাকবে। কিন্তু এর বাইরে পারফেক্ট ম্যানগুলো যদি পারফেক্ট জায়গায় না থাকেন, শুধু একই দলের লোকজন ঘুরে ফিরে থাকেন, তাহলে কিন্তু ক্রিকেটের উন্নতি ঘটবে না, বরঞ্চ অবনতি হবে এবং দুর্নীতি ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করবে, যেগুলো গত 16 বছর করেছিল। তারই এই ফসল আসলে এই অবনমন। এবং আমি মনে করি ইটস আ লেসন। এই 10 নম্বরে নামাটা হচ্ছে এটা 10 নম্বর সংকেত বাংলাদেশের ক্রিকেট যে সঠিক জায়গায় নেই। জাতীয় দলের অবনমনটা ঠিক তারই পরিচায়ক। আমি মনে করি এখান থেকে এগিয়ে আসতে গেলে একটা পরিকল্পিত, পরিমার্জিত এবং সবচেয়ে বড় কথা একটা স্বচ্ছ ক্রিকেট ব্যবস্থাপনা দরকার। ডেফিনেটলি বাবু ভাই। তো আরেকটা প্রসঙ্গ একটু কথা বলতে চাই বাবু ভাই। অনেকেই বলেন এই যে বাংলাদেশ ক্রিকেট একটু পিছনে যাওয়ার যে মূল ফোকাসটা অনেকে দিতে চান আসলে পঞ্চপাণ্ডবের উপরে। অনেকে ফিল করেন 2019 ওয়ার্ল্ড কাপের পর যদি তারা জায়গাটা ছেড়ে দিতেন, অনেক ক্রিকেটার এই জায়গাটা পেয়ে তারা এখন তৈরি থাকতেন, মানে যথেষ্ট বিকল্প আসলে তৈরি হতো। তো আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কি যে আসলে যথেষ্ট বিকল্প বিসিবি, প্রথমত যথেষ্ট বিকল্প বিসিবি তৈরি করতে পারেনি এবং এই তৈরি করার সুযোগটা আসলে সিনিয়ররা দেয়নি, এটার সাথে কি আপনি একমত কিনা এই চর্চাটা? রবি দেখেন, আমি বলি আপনাকে, কোনো সিনিয়রই কিন্তু তার বিকল্প তৈরি করার সুযোগ দেবেন না, এটা ইউজুয়ালি দেয় না। এই ট্রেনটা করতে হয় বোর্ডে। আপনি যদি ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে তাকান, ইভেন ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে নিয়ে আমরা অনেক সমালোচনা করি।
তারা কিন্তু 32, 33, 34 হলেই প্লেয়ারদের একটা ওয়েক আপ কল দিয়ে দেয় যে তোমার সময় ফুরিয়ে এসছে, তুমি ধীরে ধীরে অবসরের চিন্তা ভাবনা করো, কারণ আমার কিন্তু পাইপলাইনে এক্সের জায়গায় ওয়াই রেডি। তো আমাদের দেশে তো এইরকম কোনো ব্যবস্থাপনা বলেন, উদ্যোগ বলেন, পরিকল্পনা বলেন, কিচ্ছু নেই। আপনি 30-32-এ পা দেওয়ার পরপরই সাকিব, মাশরাফি, মুশফিক, রিয়াদ, তামিমের যোগ্য আপনি হয়তো বিকল্প পেতেন না বা এখনো নেই, কিন্তু আপনি যদি তৈরির চেষ্টাটা করতেন একদম ধরে ধরে যে তামিমের জায়গায় তামিমের মতো অ্যাগ্রেসিভ ওপেনার আমাদের কে হতে পারেন, অ্যাগ্রেসিভ পয়েন্ট ধরে ধরে একদম পয়েন্ট ধরে, যে তামিমের যে শুরুতে যে অ্যাগ্রেসিভনেসটা ছিল, তামিম 2007-এর বিশ্বকাপে জহির খানকে স্টেপ আউট করে যে ছক্কাটা মেরেছেন, সেটা দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটের কিন্তু একটা প্রতীক হয়েছিল। ওই প্রতীক, ওই রকম প্রতীকী অ্যাটাকিং প্লেয়ার আমাদের আজ পর্যন্ত আসেনি। তাহলে তামিমকে আমরা তৈরির কোনো চেষ্টাও করলাম না, আসবে না, এটাই বিকল্প তৈরির চেষ্টাটা বোর্ডকে করতে হবে। একটা মাশরাফির মতো পেস বোলিং অলরাউন্ডার আমরা আজ পর্যন্ত তৈরি করতে পারিও নেই। সাইফুদ্দিনের মধ্যে একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, বাট আমি মনে করি যে সাইফুদ্দিন কিছুটা সেলফ ডেস্ট্রয়ার, তিনি নিজেই আসলে এই স্টেপ আপ করতে পারেননি। একইভাবে আপনি যদি বলেন সাকিব আউটস্ট্যান্ডিং ক্রিকেটার, সাকিবের মতো আরেকটা সাকিব আগামীতে কবে বাংলাদেশে আসবে? রাজনৈতিক মতাদর্শে পার্থক্য কারো থাকতেই পারে, তার কর্মকাণ্ড নিয়ে, অফ দ্য ফিল্ড কর্মকাণ্ড নিয়ে আমরা অনেক সমালোচনা করতেই পারি, কিন্তু পারফর্মার সাকিবকে আসলে আমি মনে করি না ছোট করার কিছু আছে, কারণ সাকিবের পারফরমেন্সই বলে দেয় সাকিব অনেক বড় ক্রিকেটার। তো বড় ক্রিকেটারকে তো আমি বলে ছোট করতে পারবো না। আমি হয়তো মানুষ সাকিবের সমালোচনা করতে পারি, তার কর্মকাণ্ডের সমালোচনা করতে পারি, বাট ক্রিকেটার সাকিবের অনফিল্ড কর্মকাণ্ডের সমালোচনা করাটা খুব টাফ। এখন সাকিবেরও বিকল্প তৈরির প্রশ্নই ওঠে না, আর ওই মানের ক্রিকেটারও আমাদের নেই। আমরা তো অ্যাটলিস্ট মুশফিকের বিকল্প খোঁজার চেষ্টা করতে পারতাম। ইভেন রিয়াদের একটা বিকল্প আমরা তৈরি করতে পারিনি। রিয়াদ কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি একটা ক্রিকেটার, একটা মিডিওকার ক্রিকেটার যার ডেডিকেশন, মোটিভেশন অনেক, এবং তার ক্রিকেটীয় অনেস্টি। মুশফিক অফকোর্স তারা প্র্যাকটিস করেছেন, ঘাম জড়িয়েছেন, তারা নিজের চেষ্টার ফসল এতদিন খেলা। তো ক্রিকেট বোর্ড কি করলো? বিভিন্ন এইচপি করা হয়েছে, এ দল করা হয়েছে, আন্ডার-19 গুলো আমাদের বছরের পর বছর তৈরি হচ্ছে, কিন্তু পঞ্চপাণ্ডবের বিকল্প তৈরির কোনো চিন্তা ক্রিকেট বোর্ড করেনি, এবং কে কাকে রিপ্লেস করবে এবং আদৌ তাদের রিপ্লেসমেন্ট সম্ভব কিনা, সম্ভব হলে কাদেরকে দিয়ে সম্ভাব্য বিকল্প তৈরি করা যায়, এইসব কোনো লক্ষ্য পরিকল্পনা ছিল না, এখনো কিন্তু নেই। এই না থাকার কারণেই যেটা হয়েছে, আপনি যখনই তারা ধীরে ধীরে একজন একজন করে সরে যেতে শুরু করেছেন, তখন আমরা বিকল্প খুঁজতে চেষ্টা করছি। ওই সময়টা কিন্তু একটা ভ্যাকুয়াম তৈরি হয়, ওই সময় একটা ভ্যাকুয়াম। তা আপনি যেটা বলেছেন, আমি বলতে পারি, আমার কাছে যেটা মনে হয় রবি, 2019-এর বিশ্বকাপের পরই আসলে সাকিবের না হলেও মাশরাফি, তামিমের বিকল্প খোঁজার চেষ্টাটা বিসিবির করা উচিত ছিল। তো সেটা তো বিসিবি করতে পারেনি, এবং সেটা করতে না পারার কারণেই আসলে আমরা এখনো কোয়ালিটি ব্যাকআপ পাচ্ছি না। আবারও বলছি, এই 5 জনের মানের ক্রিকেটার খুঁজে পাওয়া টাফ, বাট যদি চেষ্টা থাকতো, যদি জুনিয়র ক্রিকেটারদের যথাযথ পরিচর্যা করা যেত এবং তাদেরকে গড়ে তোলার একটা সঠিক পরিকল্পনা থাকতো, তাহলে হয়তো বা আমরা 70-75% মানের এই বিকল্প ক্রিকেটার পেতাম, কিন্তু সেটাও বিসিবি করতে পারেনি। এখন একটা লেজে গোবরে অবস্থা দেশের ক্রিকেটে, এবং এই ধারা চলতে থাকলে বাংলাদেশের ক্রিকেটে কিন্তু একটা বড় শূন্যতার সৃষ্টি হবে। আমি একটা, অনেকেই হয়তো হাসতে পারেন আমার এই এক্সাম্পলটা শুনে, কেন যেন আমার বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটের সঙ্গে এবারে ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের একটা সাযুজ্য খুঁজে পেয়েছি। মোহামেডান দল গঠন করলো, আমি আর আপনি কথাও বলেছি আপনার এই অনুষ্ঠানেও, তাদের মাথায় ছিল না যে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ শুরু হবে, ঠিক তার আগেই জিম্বাবুয়ে আসবে, এবং আমাদের দলের অন্তত 5 জন আছেন যারা, নাজমুল এবং মিরাজ, তারা টেস্ট দলে থাকবেন। এটা মানে আমাদের মানিকগঞ্জে একটা আঞ্চলিক কথা বলে, কানার ভাই অন্ধও জানে, এটা সবাই জানে যে বাংলাদেশের টেস্টের স্পিনার মানেই মিরাজ, তাইজুল, তারা থাকবেন, মুশফিক থাকবেন, তাসকিন সুস্থ থাকলে তাসকিন থাকবেন, ইভেন অঙ্কনও এখন আপকামিং। এই যে 5 জন প্লেয়ার থাকবে না,
মোহনবাগান কি তাদের বিকল্প খুঁজে রেখেছিল? রাখেনি, এবং শেষ পর্যন্ত তারা আবার সুপার লিগে উঠে একটা লেজে গোবরে দল দিয়ে ভাড়া করা প্লেয়ার নিয়ে চেষ্টা করলো, কিন্তু পারলো না, ফেল করলো। বাংলাদেশেরও কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমরা উপযুক্ত এবং যথাযথ বিকল্প পারফর্মার না নিয়ে এই আগানোর চেষ্টাটা আমাদের যেটা হবে, দিনকে দিন আমাদের যারা সিনিয়ররা চলে যাচ্ছেন বা চলে যাবেন, তাদের যথাযথ বিকল্প খুঁজে বের না করে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা এবং মান ধরে রাখা খুব কঠিন। এবং এতে করে বাংলাদেশের অবস্থাটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন মোহনবাগানের মতোই হবে, যে তারা দিনকে দিন ডাউন হচ্ছেন ওপরে ওঠার বদলে। কাজে এইটা যদি ক্রিকেট বোর্ড এখন থেকে সতর্ক না হয়, এমনিতেই ডাউন হয়ে গেছে, সতর্ক না হয়, তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ হবে। আমি অন্তত আশা করব যে এখন থেকে যে সময়টা আছে, হিসেব কষে কার বিকল্প কে হতে পারেন, কোন জায়গায় আমাদের কতটুকু ইনপুট দেওয়া দরকার, কোন জায়গাটা ঘাটতি বেশি, কোন জায়গায় আমাদের কোয়ালিটি ক্রিকেটার একদম কম, এগুলো ভেবে চিনতে ঠিক করে সেভাবেই আগাতে হবে। শুধু ওই অন্ধের মতো আগানোর চেষ্টা করে আর অন্ধকারে ঢিল ছুঁড়ে আগানো যাবে না রবি। বাবু, আপনার সাথে ক্রিকেট অফিসের কথা হয়েছিল, আজকেই কথা বলেছেন ক্রিকেট অফিসের চেয়ারম্যানের সাথে, মানে তিনি এই ইস্যুটাকে আসলে কিভাবে ট্রিট করছেন, মানে এই অবনমন? না, তার কথায় যেটা মনে হলো যে তিনি মোটামুটিভাবে, আমি ফাহিম ভাইয়ের সঙ্গে যখন কথা বললাম, ফাহিম ভাই যেটা বললেন তার ভাবটা ছিল এরকম, যেটা আমিও আর আপনি অলরেডি আলোচনা করে ফেলেছি, আপনিও আপনার ভূমিকায় বলেছেন, যে এটা 2015-র পর থেকে ধীরে 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 দেশের ঘরোয়া ক্রিকেটে যে সোজা কথা ঘুণে ধরেছিল, সেটারই একটা কি বলবো ফসল এটা। এবং তিনি বোঝাতে চাইলেন যে এটাই অনিবার্য পরিণতি ছিল, তথা তারা মোটামুটি মেন্টালি রেডি ছিলেন যে বাংলাদেশের ক্রিকেটের একটা বড় ধরনের একটা ধাক্কা এবং একটা সেই ঘুণে ধরা পরিস্থিতির যা ঘটে, হঠাৎ একদিন ভেঙে পড়ে, এরকম একটা, এটাকে তো প্রত্যাশা বলা যায় না, এরকম একটা ধারণা তাদের ছিল। এখন সেখান থেকে বেরিয়ে যাবার জন্য তিনি বলেছেন যে আমরা যদি চেষ্টা করে ফেল করতাম তাহলে ছিল একরকম, আসলে আমরা চেষ্টাই করিনি। তার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে এখন নতুন পথের সন্ধান করতে হবে, চেষ্টা, লক্ষ্য, পরিকল্পনাটা হতে হবে একদম সময় উপযোগী এবং নিজেদেরকে সামনে বা ওপরে ওঠানোর লক্ষ্যে, সেটা যদি থাকে তার বিশ্বাস এটা সম্ভব। তবে তার আগে আমি আবারও বলছি, তার আগে আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটটাকে সমৃদ্ধ করতে হবে। শুধু ঢাকার প্রিমিয়ার লিগ না, শুধু থার্ড ডিভিশন বাছাই না, জাতীয় লিগ, ফার্স্ট ক্লাস ক্রিকেট, অনেকে বলতে পারে ফার্স্ট ক্লাস ক্রিকেটের সঙ্গে ওয়ানডের কি বলে